বন্ধুরা কল্পনা করুন একদিনে একই আদালতে দুটো এমন রায় বেরোলো যেগুলো ভারতের রাজনীতি আর প্রশাসনের একেবারে মেরুদণ্ডে গিয়ে আঘাত করলো। প্রথম রায়তে সুপ্রিম কোর্ট বলল মোদী সরকারের একটা নীতি আসলে শিল্পপতিদের জন্য একটা স্থায়ী ক্ষমার লাইসেন্স, মানে পরিবেশ ধ্বংস করো, নিয়ম ভাঙো, তারপর সরকার তোমাকে ঠিক বাঁচিয়ে দেবে। আদালত এই নীতিটাকে সরাসরি ছুঁড়ে ফেলে দিল আর বলল এটা সংবিধানের সাথে একেবারে বেইমানি। আর দ্বিতীয় রায় একদম একই দিনে সেই একই আদালতই বলল একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে, যিনি মারা গেছেন প্রায় ১.৫ বছর আগে, তার বিরুদ্ধে বছরের পর বছর ধরে চলতে থাকা একটা ফৌজদারি মামলা আসলে ছিল একটা বিচারিক ভুল, যাকে একসময় দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারির হোতা বানিয়ে দেওয়া হয়েছিল রাজনীতির ময়দানে। মৃত্যুর পরে তাকেই আদালত দিল সম্পূর্ণ ক্লিনচিট। একদিকে বর্তমান সরকারের নীতি বাতিল আর অন্যদিকে অতীতের এক প্রধানমন্ত্রীর কলঙ্ক মোচন। প্রশ্ন হচ্ছে এই দুটো রায়ের মধ্যে কি আদৌ কোনো সংযোগ আছে, নাকি নেহাতি কাকতালীয়ভাবে একই দিনে দুটো আলাদা ঘটনা একেবারে ঘটে গেল? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো এই দুই রায় মিলিয়ে ভারতের বিচার ব্যবস্থা আসলে আমাদেরকে ঠিক কী বার্তাটা দিতে চাইছে। আজকের এই বিশ্লেষণে আমরা একদম গভীরে গিয়ে বুঝবো কিভাবে একটা প্রশাসনিক আদেশ বছরের পর বছর ধরে পরিবেশ আইনকে পাশ কাটিয়ে গেছে, কিভাবে সেটা ধরা পড়লো সুপ্রিম কোর্টের চোখে, আর কিভাবে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এতটা দীর্ঘ, এতটা বিতর্কিত একটা পথ পেরিয়ে অবশেষে ন্যায় বিচারের মুখ দেখলো। তো বন্ধুরা ভিডিওটা তাহলে শুরুই করা যাক। নমস্কার বন্ধুরা, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকের ভিডিওটা ভাগ করা থাকবে মূলত দুটি বড় পর্বে। প্রথম পর্বে আমরা কথা বলবো সেই পরিবেশগত ছাড়পত্র সংক্রান্ত মামলা নিয়ে, যেটাকে বলা হচ্ছে ভারতবর্ষের পরিবেশ আইনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা রায়। বন্ধুরা এখানে আমরা বুঝবো কি ছিল এই 2021 সালের মেমোরেন্ডাম, কেন সুপ্রিম কোর্ট একে লাইসেন্স টু ভায়োলেট বলল, আর ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে। দ্বিতীয় পর্বে আমরা যাব কয়লা কেলেঙ্কারি মামলায়, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে মরণোত্তর ক্লিনচিট দেওয়া হয়েছে। এখানে আমরা দেখব কিভাবে সিবিআই নিজেই বলেছিল কোনো দুর্নীতি নেই, তারপরেও কিভাবে একজন বিচারক সেই রিপোর্ট প্রত্যাখ্যান করে সমন জারি করলেন, আর কিভাবে বছরের পর বছর ধরে একজন প্রাক্তন রাষ্ট্রপ্রধানকে এই মামলার বোঝাটা বইতে হলো। আর সবশেষে আমরা একটা সামগ্রিক বিশ্লেষণ করব এই দুই রায় মিলিয়ে ভারতের বিচার ব্যবস্থা, প্রশাসনিক ক্ষমতা আর জবাবদিহিতা নিয়ে কি কি শেখার আছে। ভিডিওটা একটু লম্বা হবে বন্ধুরা, কারণ বিষয়টা জটিল আর গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। বন্ধুরা প্রথমেই বুঝে নেওয়া যাক মূল নিয়মটা। ভারতে যদি কেউ কোনো বড় শিল্প প্রকল্প বানাতে চান, কারখানা তৈরি করতে চান, খনি থেকে কয়লা বা খনিজ তুলতে চান, কিংবা বড় কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করতে চান, তাহলে কাজ শুরু হওয়ার আগেই তাকে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অর্থাৎ MOEFCC থেকে একটা পরিবেশগত ছাড়পত্র নিতে হয়, ইংরেজিতে যেটাকে বলা হয় এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স অথবা সংক্ষেপে EC। এই নিয়মটা এমনি এমনি তৈরি হয়নি বন্ধুরা, এর পেছনে যুক্তি হলো কোনো প্রকল্প শুরু হওয়ার আগেই যেন যাচাই করে দেখা হয় সেই প্রকল্পটা আশেপাশের পরিবেশ, জলাশয়, বনভূমি, বাতাসের গুণমান, স্থানীয় মানুষের জীবনযাত্রার উপর কি প্রভাব ফেলবে। এটা অনেকটা একটা প্রিচেক ব্যবস্থার মতো, আগে দেখো, বোঝো, তারপর অনুমতি দাও। আর এই নিয়ম না মেনেই যদি কেউ কাজ শুরু করে দেয়, সেটাকে আইনের ভাষায় বলা হয় ডিফল্ট। বন্ধুরা এটা কোনো ছোটোখাটো বিষয় একেবারেই নয়, এটা আইনি অপরাধ হিসেবে গণ্য হয়। কিন্তু বন্ধুরা বাস্তবে ঠিক কি হয়েছিল সেটা শুনলে আপনারা হয়তো অবাকই হবেন। 2021 সালে মোদী সরকার একটা নির্দেশিকা জারি করে। এই নির্দেশিকার মূল কথাটাই ছিল এরকম, যদি কোনো প্রকল্প ডেভেলপের আগে থেকে অনুমতি না নিয়ে কাজ শুরু করে দেন, অর্থাৎ নিয়ম ভেঙে ফেলেন, তাহলে তিনি পরবর্তীতে রেট্রোস্পেক্টিভ বা ভূতাপেক্ষ প্রভাবে ছাড়পত্র নেওয়ার সুযোগ পাবেন। এখানেই আসল সমস্যাটা লুকিয়েছিল। ভাবুন তো নিয়মটা কি বলছে। নিয়মটা বলছে অনুমতি নাও, তারপর কাজ করো, কিন্তু এই মেমোরেন্ডাম কার্যত সেই ক্রমটাকেই একেবারে উল্টে দিল। এখন বলা হলো আগে কাজ শুরু করে দাও, তারপর জরিমানা দাও বা কিছু শর্ত মেনে নাও, আর তোমার অনুমোদনটা নিয়মিত বা রেগুলারাইজ করে নাও। বন্ধুরা এটা অনেকটাই এই রকম, আপনি লাল সিগন্যাল জ্বলা অবস্থায় রাস্তা পার হয়ে গেলেন, তারপর ট্রাফিক পুলিশের কাছে গিয়ে বললেন আমাকে একটা পারমিট দিয়ে দিন, আমি তো পার হয়ে গেছি, এখন এটাকে বৈধ করে দিন। আর অবাক করার বিষয় হলো সেই পারমিটটা তিনি পেয়েও যাচ্ছেন। সুপ্রিম কোর্ট নিজে এই ব্যবস্থাটাকে বর্ণনা করেছে পারপেচুয়াল এনিমিস্টি স্কিম বা স্থায়ী ক্ষমার প্রকল্প হিসেবে। আরও কড়া ভাষায় বললে আদালত বলেছে এটা কার্যত হয়ে উঠেছিল একটা লাইসেন্স টু ভায়োলেট, অর্থাৎ নিয়ম ভাঙারই লাইসেন্স। একবার ভাবুন এর ফলে বাজারে কি বার্তা যাচ্ছিল। ডেভেলপাররা, শিল্পপতিরা হয়তো ধরেই নিচ্ছিলেন পরিবেশের ক্ষতি করে কোনো অনুমতি ছাড়াই কাজ শুরু করে দিলেও কোনো সমস্যা নেই, কারণ পরে তো সেই মেমোরেন্ডামের সাহায্যে সবকিছুই ঠিক করে নেওয়া যাবে।
নিয়ম ভাঙাটা যেন হয়ে দাঁড়িয়েছিল একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল মডেল। বন্ধুরা, চলতি বছরের 29শে জুলাই অর্থাৎ ঠিক দুদিন আগে সুপ্রিম কোর্ট এই অফিস মেমোরেন্ডামকে সরাসরি খারিজ করে দেয়। আর এখানেই আদালত যে যুক্তিটা দিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত বলেছে এই মেমোরেন্ডাম ভারতীয় সংবিধানের দুটো মৌলিক অনুচ্ছেদকে একেবারে লঙ্ঘন করছে। প্রথমত অনুচ্ছেদ 14, এই অনুচ্ছেদ বলে আইনের চোখে সবাই সমান, কোনো বৈষম্য একেবারে চলবেই না। এখন প্রশ্ন হচ্ছে এই মেমোরেন্ডাম কিভাবে সমতার নীতিটা ভাঙছে। চিন্তা করে দেখুন, একদিকে আছেন সেই ডেভেলপার যিনি আইন মেনে নিয়ম মেনে আগে থেকে অনুমতি নিয়ে তারপর কাজ শুরু করেছেন, আর অন্যদিকে আরেক ডেভেলপার যিনি কোনো নিয়ম তোয়াক্কা না করেই আগে থেকে কাজ শুরু করে দিয়েছেন। এই মেমোরেন্ডামের ফলে দুজনকেই কার্যত একই সুযোগ দেওয়া হচ্ছিল। যিনি নিয়ম মেনেছেন আর যিনি নিয়ম ভেঙেছেন, দুজনের ফলাফল প্রায় একই রকম। এটা তো স্পষ্টতই যারা সৎভাবে নিয়ম মানছেন তাদের প্রতি অবিচার। দ্বিতীয়টি হলো অনুচ্ছেদ 21, এটা একটা জীবনের অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ। আর ভারতীয় সুপ্রিম কোর্ট বহু আগে থেকেই ব্যাখ্যা করে এসেছে যে শুধু বেঁচে থাকার অধিকার নয়, একটা সুস্থ পরিচ্ছন্ন পরিবেশ বাঁচার অধিকারও এই অনুচ্ছেদের অন্তর্ভুক্ত। যখন একটা নীতি পরিবেশ ধ্বংসকারী কার্যকলাপকে কার্যত উৎসাহিত করে, তখন সেটা পরোক্ষভাবে মানুষের সুস্বাস্থ্যভাবে বাঁচার অধিকারকেই আঘাত করতে পারে। বন্ধুরা, এই মামলার শুনানি করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চালির সমন্বয় গঠিত 3 বিচারপতির একটা বেঞ্চ। আর এই বেঞ্চ যে পর্যবেক্ষণগুলো দিয়েছে সেগুলো একদম আইনের গভীরে গিয়ে আঘাত করে। আদালত বলছে 1986 সালের পরিবেশ সুরক্ষা আইনের 3 নম্বর ধারার অধীনে সরকার চাইলে কোনো বিশেষ প্রকল্পকে জনস্বার্থে শর্ত সাপেক্ষে ছাড়পত্র দিতেই পারে, এটা অসম্ভব কিছু নয়। কিন্তু এখানে একটা শর্ত আছে, সেটার জন্য একটা নির্দিষ্ট বৈধ আইনি পথ অনুসরণ করতে হয়। আপনি ইচ্ছেমতো একটা সাধারণ প্রশাসনিক আদেশ জারি করে দিয়ে গোটা মূল আইনটাকে আর তার আয়তায় থাকা 2006 সালের নোটিফিকেশনকে পাশ কাটিয়ে যেতে একেবারেই পারেন না। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা দরকার। একটা পার্লামেন্টে পাশ হওয়া আইন আর একটা মন্ত্রণালয়ের অফিস মেমোরেন্ডাম, এই দুটোর ওজন কখনোই এক না। একটা অফিস মেমোরেন্ডাম হলো নেহাতি একটা প্রশাসনিক নির্দেশনা, যেটা সাধারণত একটা আইনের ভেতর থেকে সেই আইনকে বাস্তবায়ন করার জন্যই জারি করা হয়। কিন্তু এখানে যা হয়েছে তা হলো একটা প্রশাসনিক নির্দেশনা দিয়ে মূল আইনের কাঠামোকেই বদলে দেওয়ার চেষ্টা হয়েছে। এটা অনেকটা যেন একটা স্কুলের হেডমাস্টার একটা নোটিশ দিয়ে দেশের শিক্ষা আইনই বদলে দেওয়ার চেষ্টা করছেন। ক্ষমতার এই ধরনের অপব্যবহার সংবিধান কখনোই সমর্থন করে না। বন্ধুরা, এই মামলাটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি, এটার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, যেটা জানলে পুরো বিষয়টা আপনাদের কাছে আরো স্পষ্ট হবে। গল্পটা শুরু হয় 2017 সালে। সেই বছর মোদী সরকার প্রথমবার একটা সময় সীমাবদ্ধ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মূল উদ্দেশ্য ছিল অতীতে যেসব প্রকল্প কোনো অনুমতি ছাড়াই শুরু হয়ে গিয়েছিল সেগুলোকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নিয়মিত করে নেওয়ার একটা এককালীন সুযোগ দেওয়া। খেয়াল করুন, এখানে একটা শব্দ হলো এককালীন এবং সময় সীমাবদ্ধ, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য একবারের জন্য দেওয়া একটা সুযোগ ছিল, যাতে যারা আগে ভুল করে ফেলেছেন তাদের একটা সংশোধনের পথ দেওয়া যায়। এটার পেছনে একটা যৌক্তিকতা ছিল বলা যায়, অতীতের সমস্যাগুলোকে একেবারে সমাধান করে দেওয়া। কিন্তু সমস্যাটা শুরু হয় 2021 সালে। সেই বছর সরকার একটা অফিস মেমোরেন্ডামের মাধ্যমে 2017 সালের সুযোগটাকে বদলে দেয়। কিভাবে বদলায়? এবার আর কোনো সময়সীমা রাখাই হয় না, এটা হয়ে যায় একটা পার্মানেন্ট শর্টকাট, অর্থাৎ একটা স্থায়ী সুযোগ, যেটা যে কোনো সময় যে কেউ ব্যবহারই করতে পারবে। এটাই ছিল সবচেয়ে বড় পরিবর্তন। একটা এককালীন সময়সীমাবদ্ধ ক্ষমা প্রকল্প থেকে সেটা হয়ে গেল একটা চিরস্থায়ী সীমাহীন ব্যবস্থা। এই পরিবর্তনটাই পরিবেশবাদী সংগঠন বনশক্তির নজরে আসে। তারা এই মেমোরেন্ডামকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। মামলার নাম হয়ে যায় বনশক্তি বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া। এবার আসে 2025 সালের 16ই মে। সেদিন সুপ্রিম কোর্ট প্রথমে একটা রায় দেয়, যেখানে 2017 সালের নোটিফিকেশন এবং 2021 সালের মেমোরেন্ডাম দুটোকেই একসঙ্গে বাতিল করে দেওয়া হয়। তো বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হয় না। 2025 সালের 18ই নভেম্বর সুপ্রিম কোর্ট নিজেই একটা অস্বাভাবিক পদক্ষেপ নেয়। আদালত সিদ্ধান্ত নেয় যে তারা তাদের নিজেদের 16 মের রায়টা পুনর্মূল্যায়ন করবে, অর্থাৎ রিকল করবে। কিন্তু কেন? কারণ আদালতের মতে সেই আগের রায় কিছু প্রযুক্তিগত এবং আইনি ত্রুটি ছিল। পরিবেশ আইনের কিছু গুরুত্বপূর্ণ দিক তখনকার রায় ঠিকমতো বিবেচনা করা হয়নি বলে আদালত মনে করে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এটা দেখায় যে সুপ্রিম কোর্ট নিজেও একটা প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা মেনে চলে। নিজের রায়ও যদি একটি ত্রুটি থাকে তাহলে সেটা সংশোধন করার সাহস আদালতের আছে। এটা এক ধরনের ইনস্টিটিউশনাল ম্যাচুরিটি, যেটা যে কোনো শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার একটা লক্ষণ। আর সবশেষে আসে 29শে জুলাই।
দীর্ঘ এই আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় ঘোষণা দেয়। বন্ধুরা, চূড়ান্ত রায়টা কিন্তু খুবই সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্যও ছিল। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা রয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু ঢালাওভাবে সবকিছু বাতিল করে দেননি। আদালত 2017 সালের নির্দেশিকা এবং 2021 সালের নির্দেশিকা এই দুটোকে আলাদা আলাদাভাবে যাচাই করেছে। এটাই এই রায়ের সবচেয়ে সূক্ষ্ম এবং বুদ্ধিদীপ্ত অংশ। 2017 সালের নোটিফিকেশন সম্পর্কে আদালত বলেছে এটা বৈধ ছিল, কারণ এটা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ ছিল এবং এটা আইনি কাঠামোর ভেতরেই ছিল। মানে এটা একটা যৌক্তিক, সীমিত এবং একবারের জন্য দেওয়া সমাধান ছিল, যেটা আইনি কাঠামোর বাইরে গিয়ে কিন্তু কিচ্ছু করেনি। কিন্তু 2021 সালের মেমোরেন্ডাম সম্পূর্ণ বাতিল হয়ে যায়, কারণ এখানে কোনো সময়সীমা ছিল না এবং এটা একটা স্থায়ী সীমাহীন ব্যবস্থায় পরিণত হয়েছিল, যেটা আইনের মূল উদ্দেশ্যকেই নষ্ট করে দিচ্ছিল। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি, কারণ এটা আমাদের শেখায় আদালত সবসময় প্রতিটা নীতিকে তার নিজস্ব প্রেক্ষাপটে বিচার করে। একটা ক্ষমা প্রকল্প যদি সীমিত সময়ের জন্য একটা নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য আনা হয় সেটা এক জিনিস, কিন্তু সেই একই ধরনের প্রকল্প যদি স্থায়ী হয়ে যায় তাহলে সেটা মূল আইনের চেতনাটাকেই ধ্বংস করে দেয়। বন্ধুরা, এখানে আদালত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনের প্রসঙ্গ টেনে এনেছে, 2023 সালের জনবিশ্বাস আইন। এই আইনের মূল উদ্দেশ্যই হলো ব্যবসা বাণিজ্যকে সহজতর করার জন্য ছোটখাটো নিয়ম লঙ্ঘনকে অপরাধমুক্ত বা ডিক্রিমিনালাইজ করা। আদালত স্বীকার করে নিয়েছে যে সরকারের এই ক্ষমতা আছে ছোটখাটো লঙ্ঘনকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়ার, কিন্তু আদালত সঙ্গে সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছে যে এই ক্ষমতা প্রয়োগ করতে হবে যুক্তিসম্মতভাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণটা হলো এই ক্ষমতা প্রয়োগ করার সময় টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের সঙ্গে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। এই একটা কথাটা একটু থেমে বোঝার মতো। টেকসই উন্নয়ন মানে শুধু আজকের উন্নয়ন নয়, আগামীকালের প্রজন্মের কথাও মাথায় রেখে উন্নয়ন করা। আদালত বলছে ব্যবসা সহজ করার নামে আপনি যদি পরিবেশ ধ্বংসের পথ প্রশস্ত করে দেন তাহলে সেটা উন্নয়ন না, সেটা আসলে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার হরণ। তো বন্ধুরা, এবারে আসা যাক একটা অত্যন্ত ব্যবহারিক প্রশ্নে, এই রায়ের ফলে বাস্তবে কি বদলাবে? আদালত স্পষ্ট করে দিয়েছে এই রায়টা প্রোডাক্টিভ অর্থাৎ ভবিষ্যৎমুখী। এর মানেটা কি? এর মানে হলো 2021 সালের নীতি যতদিন বলবৎ ছিল সেই সময়ের মধ্যে যেসব প্রকল্প ইতিমধ্যে ছাড়পত্র পেয়ে গেছে সেগুলো বাতিল হবে না, সেই প্রকল্পগুলো নিরাপদ থাকবে। কিন্তু আজ থেকে অর্থাৎ 29শে জুলাইয়ের পর থেকে কোনো নতুন প্রকল্প আর এই শর্টকাট পথ ব্যবহার করতে একেবারেই পারবে না। মানে এখন থেকে যদি কেউ অনুমতি ছাড়া কাজ শুরু করে দেন তিনি পরে গিয়ে সেটাকে নিয়মিত বা রেগুলারাইজ করে নেওয়ার কোনো সহজ পথই পাবেন না। এই সিদ্ধান্তের পেছনে একটা গুরুত্বপূর্ণ আইনি নীতি কাজ করছে, যেটাকে বলা হয় লিগ্যাল সার্টেনিটি বা আইনি নিশ্চয়তা। যদি আদালত পুরনো সব প্রকল্পকে বাতিল করে দিত তাহলে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সবকিছুই কিন্তু একসাথে অনিশ্চয়তার মধ্যে পড়ে যেত। তাই আদালত এই ভারসাম্যপূর্ণ পথটা বেছে নিয়েছে, অতীতকে স্পর্শ না করে ভবিষ্যতের জন্য একটা কঠোর নিয়ম বসিয়ে দেওয়া। এটাকে অনেকটা এভাবে বলা যায়, আদালত বলছে যা হয়ে গেছে তা নিয়ে আমরা এখন সব ভেঙে ফেলবো না, কারণ তাতে নতুন সমস্যা তৈরি হবে, কিন্তু এখন থেকে যেন আর কেউ এই পথে না হাঁটে সেটা আমরা নিশ্চিত করছি। এবার একটু থেমে ভাবা যাক বন্ধুরা, এই রায়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ। ভারতের মতো একটা দেশে যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন আর কর্মসংস্থান তৈরির চাপ প্রচন্ড, সেখানে ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা সহজীকরণের নামে পরিবেশ আইনকে দুর্বল করে দেওয়ার প্রবণতা বহু বছর ধরে চলে আসছে। এই মামলা সেই প্রবণতার বিরুদ্ধে একটা স্পষ্ট বার্তা। আদালত এখানে যা বলতে চেয়েছে তার সারমর্ম হলো উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা, এই দুটোর মধ্যে কোনোটাকেই কিন্তু বাতিল দেওয়া চলবে না। আপনি চাইলে নিয়ম সহজ করতে পারেন, প্রক্রিয়া দ্রুত করতে পারেন, কিন্তু নিয়মটাকে অর্থহীন করে দিতে পারেন না। আর এখানেই এই রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, প্রশাসনিক সুবিধার জন্য কখনোই মূল আইনি কাঠামোকে পাশ কাটানো যায় না। আপনার যদি কোনো আইন বদলানোর প্রয়োজন হয় তাহলে সেটা সঠিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই করতে হবে। সংসদে গিয়ে বিতর্ক করে প্রয়োজনীয় সংশোধনী বিল এনে একটা সাধারণ অফিস মেমোরেন্ডাম দিয়ে একটা গোটা আইনি কাঠামোকে বদলে ফেলার চেষ্টা করা, এটা ক্ষমতার সীমা অতিক্রম করার শামিল। তো বন্ধুরা, চলুন এবার আমরা যাই আজকের ভিডিওর দ্বিতীয় বড় গল্পে, যেখানে বিচার ব্যবস্থা একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। বন্ধুরা, আমরা এবার ফিরে যাব প্রায় এক দশক পুরনো একটা অধ্যায়। 2010-এর দশকের শুরুতে ভারতের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত শব্দটি ছিল কোলগেট অর্থাৎ কয়লা ব্লক বন্টন দুর্নীতি। সেই সময় দেশ চলছিল ইউপিএ সরকারের অধীনে, প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। অভিযোগ ছিল কয়লা মন্ত্রণালয়ের অধীনে থাকা কয়লা ব্লকগুলো স্বচ্ছ নিলাম প্রক্রিয়া ছাড়াই বিভিন্ন বেসরকারি সংস্থানকে বন্টন করা হয়েছে, যার ফলে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের একটা রিপোর্ট এই কেলেঙ্কারিকে দেশের সামনে নিয়ে আসে, আর এটা রাজনৈতিকভাবে একটা বিশাল
ঝড় তোলে। এই মামলার একটা বিশেষ দিক ছিল সেই সময় কয়লা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি প্রধানমন্ত্রী নিজেও এই দুর্নীতির সাথে জড়িত? বন্ধুরা, রাজনৈতিক ময়দানে এই প্রশ্নটাকে এমনভাবে ব্যবহার করা হয়েছিল যে একজন অত্যন্ত সম্মানিত বিশ্বব্যাপী পরিচিত অর্থনীতিবিদ প্রধানমন্ত্রীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যিনি ভারতের অর্থনৈতিক উদারীকরণের অন্যতম প্রধান স্থপতি হিসেবে পরিচিত, তাকেই হঠাৎ করে দেশের অন্যতম বড় দুর্নীতির প্রতীক হিসেবে তুলে ধরা শুরু হয়। এই অভিযোগের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই একটা দীর্ঘ এবং বিস্তারিত তদন্ত চালায়। বহু নথি ঘাঁটা হয়, বহু সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। আর এই দীর্ঘ তদন্তের পর 2014 সালের অক্টোবর মাসে সিবিআই আদালতে একটা ক্লোজার রিপোর্ট জমা দেয়। ক্লোজার রিপোর্ট মানেটা কি? এর মানে হলো তদন্তকারী সংস্থা নিজেই বলছে আমরা তদন্ত করছি কিন্তু পর্যাপ্ত প্রমাণ পাইনি, তাই এই মামলা এখানেই বন্ধ করে দেওয়া উচিত। আর এই রিপোর্টে সিবিআই স্পষ্টভাবে জানায়, কয়লা ব্লক বন্টনের ক্ষেত্রে তৎকালীন কয়লা মন্ত্রী তথা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণই পাওয়া যায়নি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, কারণ দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা যারা এই মামলার বছরের পর বছর গভীর তদন্ত চালিয়েছে, তারা নিজেরাই বলছে কোনো অপরাধ নেই। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে নাটকীয় মোড়টি আসে। সিবিআই এর ক্লোজার রিপোর্ট থাকা সত্ত্বেও 2015 সালের 1 এপ্রিল বিশেষ সিবিআই ট্রায়াল কোর্টের একজন বিচারক একটা অভূতপূর্ব সিদ্ধান্ত নেন। সাধারণত যখন কোনো তদন্ত সংস্থা বলে যে কোনো প্রমাণ নেই, তখন আদালত সেই রিপোর্টের ভিত্তিতে মামলাটা বন্ধ করে দেয়। কিন্তু এখানে ঘটল তার ঠিক উল্টো। বিচারক স্বতঃপ্রণোদিতভাবে অর্থাৎ নিজের থেকেই সিবিআই এর ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করেন। আর শুধু প্রত্যাখ্যান করেই কিন্তু থেমে থাকেননি, তিনি ডক্টর মনমোহন সিং সহ মোট 6 জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে সমন জারি করেন এবং তাদের আসামি হিসেবে আদালতে হাজির হওয়ার নির্দেশ পর্যন্ত দেন। একটু ভাবুন বন্ধুরা, তদন্তকারী সংস্থা বলছে কোনো অপরাধ নেই, অথচ বিচারক বলছে না, তোমাদের আসামি হিসেবে হাজির হতে হবে। এই ধরনের সিদ্ধান্ত ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে বিরল এবং স্বাভাবিকভাবেই একটা তীব্র বিতর্কের জন্ম দেয়। এই সমনের ফলে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ততদিনে ক্ষমতায় নেই, তাকে একজন সাধারণ ফৌজদারি মামলার আসামির কাঠগড়ায় দাঁড় করানোর একটা প্রক্রিয়া শুরু হয়ে যায়। সুপ্রিম কোর্টে দীর্ঘ লড়াই চলে। এই সমনের বিরুদ্ধে ডক্টর মনমোহন সিং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থায় যেমনটা প্রায়ই হয়, এই মামলাটাও বছরের পর বছর ধরে বিচারাধীন থেকে যায়। শুনানির তারিখ পেছোয় নতুন বেঞ্চ গঠিত হয়, আইনি যুক্তি পাল্টা যুক্তি চলতে থাকে। এই দীর্ঘ প্রতীক্ষার মধ্যে 2024 সালের 26শে ডিসেম্বর ডক্টর মনমোহন সিং প্রয়াত হন। ভাবুন তো, একজন মানুষ যিনি একসময় দেশের সবচেয়ে ক্ষমতাশালী পদে ছিলেন, যিনি ভারতের অর্থনীতিকে একটা নতুন দিশা দেখাতে পেরেছিলেন, তিনি জীবনের শেষ কয়েক বছর একটা অমীমাংসিত ফৌজদারি মামলার ছায়ায় কাটিয়ে গেলেন। মামলাটার কোনো নিষ্পত্তি না হতেই তিনি চলে গেলেন পৃথিবী থেকে। এটা শুধু একজন রাজনীতিবিদের গল্প নয় বন্ধুরা, এটা একটা মানুষের গল্প যিনি তার জীবনের শেষ অধ্যায়ে গিয়েও একটা অভিযোগের বোঝা মাথায় রেখে বেঁচে থাকতে বাধ্য হয়েছিলেন। যদিও দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা নিজেই বলেছিল তার বিরুদ্ধে কোনো প্রমাণ পর্যন্ত নেই। 29শে জুলাই এই মামলার শুনানিতে ডক্টর মনমোহন সিং এর পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন দুজন অভিজ্ঞ আইনজীবী, কপিল সিকবাল এবং ডক্টর অভিষেক মনু সিংভি। কপিল সিকবাল তার যুক্তিতে বলেন, সাধারণ আইন নীতি অনুসারে যখন কোনো আবেদনকারীর মৃত্যু হয়, তখন সেই মামলা নীতিগতভাবে আর অস্তিত্বে থাকে না। কিন্তু এখানে বিষয়টা শুধু একটা মামলার আনুষ্ঠানিক সমাপ্তির প্রশ্ন ছিল না। তিনি আদালতের নজরে আনেন সেই সময়কাল বিশেষ ট্রায়াল কোর্টের বিচারক যেভাবে ডক্টর মনমোহন সিং এর বিরুদ্ধে মন্তব্য করেছিলেন এবং সমন পাঠিয়েছিলেন, সেটা একজন প্রাক্তন রাষ্ট্রপ্রধানের সরকারি নথিবদ্ধ রেকর্ডে একটা স্থায়ী কালিমা হিসেবে থেকে যাবে। তাই শুধু মামলা বন্ধ করে দিলেই কিন্তু একেবারে হবে না, সেই সমনটাকে সরাসরি বাতিল করা প্রয়োজন, যাতে ইতিহাসের পাতায় এই ভুলটা সংশোধিত থাকে। আর ডক্টর অভিষেক মনু সিংভি তার সওয়ালে বলেন, একজন প্রয়াত প্রধানমন্ত্রীর সততা এবং কর্মজীবনের রেকর্ডের ওপর এই অন্যায্য দাগ থেকে যাওয়া উচিত নয়। বন্ধুরা, তার যুক্তি ছিল খুবই সহজ কিন্তু যথেষ্ট জোরালো। যেখানে সিবিআই নিজেই কোনো অপরাধের প্রমাণ পায়নি, সেখানে বিচারকের সেই আদেশটা মৌলিকভাবেই ভুল ছিল। এই মামলার শুনানি করে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ডি মোহিনার 3 সদস্যের একটা বেঞ্চ, এই বেঞ্চ 2 আইনজীবীর যুক্তি পুরোপুরি গ্রহণ করে। আদালত তার পর্যবেক্ষণে জানায়, সাধারণ নিয়ম অনুযায়ী আবেদনকারীর দুর্ভাগ্যজনক মৃত্যুর পরে এই আপিলটা সহজে নিষ্পত্তি করে দেওয়া যেত, অর্থাৎ শুধু আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া যেত। কিন্তু আদালত সেই পথে না গিয়ে পুরো বিচার প্রক্রিয়াটাকে কিভাবে পরিচালিত হয়েছিল সেটা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। এই লক্ষ্যে আদালত সিবিআই এর সেই ক্লোজার রিপোর্ট গভীরভাবে পুনরায় পাঠ করে। আর সেই পর্যালোচনার পর আদালত সম্পূর্ণ নিশ্চিত হয় যে বিশেষ ট্রায়াল কোর্টের বিচারকের কাছে সিবিআই এর ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করার মতো কোনো বৈধ বা যুক্তিসম্মত কারণ একেবারে ছিল না। বন্ধুরা, এই পর্যবেক্ষণের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট 2015 সালে সেই বিতর্কিত সমনটা সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। এর ফলে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং মরণোত্তরভাবে সব অভিযোগ থেকে মুক্তি পান, তার নাম কলঙ্কমুক্ত হয়।
বন্ধুরা এই মুহূর্তে একটু থামা দরকার, কারণ এই রায়টা শুধু আইনের বইতে একটা এন্ট্রি না, এটা একটা গভীর মানবিক গল্পও বটে। ভেবে দেখুন তো, ডক্টর মনমোহন সিং যিনি জীবদ্দশায় কখনো এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি দেখে যেতে পারেননি, তিনি বছরের পর বছর ধরে জনসমক্ষে কেলেঙ্কারির প্রধানমন্ত্রী হিসেবে তকমা বহন করে গেছেন, অথচ দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা শুরু থেকেই বলে আসছিল তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়। বিচার ব্যবস্থার গতি কতটা গুরুত্বপূর্ণ? ন্যায় বিচার যদি সময় মতো না আসে, তাহলে সেই ন্যায় বিচারের আসল মূল্য কতটা থাকে? বন্ধুরা একজন মানুষ যদি বেঁচে থাকা অবস্থায় নিজের নির্দোষ হওয়া প্রমাণটা না দেখে যেতে পারেন, আর মৃত্যুর পরে সেই যদি স্বীকৃতি আসে, তাহলে সেই স্বীকৃতির উপযোগিতা কার জন্য? তার পরিবারের জন্য, ইতিহাসের জন্য, নাকি ভবিষ্যতের বিচার ব্যবস্থার জন্য একটা শিক্ষা হিসেবে? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর নেই, কিন্তু বন্ধুরা এই রায়টা অন্তত এটা নিশ্চিত করছে যে ইতিহাস তাকে সঠিকভাবে মনে রাখবে, একজন প্রধানমন্ত্রী হিসেবে যার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণিত অভিযোগ ছিল না। এবারে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই দুটো রায়কে একসঙ্গে রেখে দেখলে আমরা ঠিক কী শিখতে পারি? প্রথম দৃষ্টিতে এই দুটো মামলা সম্পূর্ণ ভিন্ন মনে হতে পারে, একটা পরিবেশ আইন নিয়ে, আরেকটা একটা রাজনৈতিক কেলেঙ্কারি নিয়ে, একটা বর্তমান সরকারের একটা নীতি নিয়ে, আরেকটা অতীতের এক সরকারের বিরুদ্ধে ওঠা কেলেঙ্কারির অভিযোগ নিয়ে। কিন্তু বন্ধুরা গভীরভাবে দেখলে এই দুটো মামলার মধ্যে একটা অভিন্ন সুতো খুঁজে পাওয়া যায়, আর সেটা হলো ক্ষমতার অপব্যবহার এবং প্রক্রিয়াগত ন্যায্যতার প্রশ্ন। প্রথম মামলায় আমরা দেখলাম কিভাবে একটা প্রশাসনিক আদেশ সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ না করে একটা গুরুত্বপূর্ণ আইনি কাঠামোকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছিল, আর সুপ্রিম কোর্ট সেখানে স্পষ্ট বার্তা দিয়েছে প্রক্রিয়া মেনে চলাটা জরুরি, শুধু ফলাফল ভালো হলেই কিন্তু চলবে না। দ্বিতীয় মামলায় আমরা দেখলাম কিভাবে একটা বিচার প্রক্রিয়া যেখানে তদন্তকারী সংস্থা নিজেই বলছে কোনো অপরাধ নেই, সেখানেও একজন ব্যক্তির বিরুদ্ধে বছরের পর বছর ধরে একটা মামলা টিকে থাকতে পারে। আর এখানেও সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত বলছে প্রক্রিয়াটা সঠিকভাবে অনুসরণ করা হয়নি, তাই সেই ভুলটা সংশোধন করা দরকার। বন্ধুরা দুটো ক্ষেত্রেই আদালত এসেছে যেন একটা চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবে। যখন প্রশাসনিক ক্ষমতা বা বিচারিক প্রক্রিয়ার কোনো ত্রুটি ঘটেছে, তখন সেটা সংশোধন করার দায়িত্ব নিয়েছে সর্বোচ্চ আদালত। এটা একটা স্বাস্থ্যকর গণতন্ত্রের মূল ভিত্তি। কোনো ক্ষমতাই, তা সরকারের নির্বাহী শাখা হোক বা নিম্ন আদালতের কোনো সিদ্ধান্ত হোক, চূড়ান্ত এবং প্রশ্নাতীত একেবারেই নয়। সমস্ত কিছুরই একটা পর্যালোচনার জায়গা থাকা দরকার। এই দুটো রায়ের মধ্যে আরেকটা মিল হলো, দুটোতেই আদালত একটা ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে, চরম কোনো সিদ্ধান্তে না গিয়ে। পরিবেশ মামলায় আদালত অতীতের সব প্রকল্প বাতিল করে দেয়নি, শুধু ভবিষ্যতের জন্য নিয়মটাকে কঠোর করে দিয়েছে। এটা একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত, যা অর্থনৈতিক অস্থিরতাকে এড়িয়ে চলার পাশাপাশি ভবিষ্যতের জন্য একটা স্পষ্ট নীতি প্রতিষ্ঠা করেছে। আর বন্ধুরা কয়লা কেলেঙ্কারি মামলায় আদালত একটা মৃত ব্যক্তির বিরুদ্ধে চলা মামলার শুধু আনুষ্ঠানিক সমাপ্তি না ঘটিয়ে পুরো প্রক্রিয়াটা পর্যালোচনা করে একটা স্পষ্ট রায় দিয়েছে, যাতে ইতিহাসের রেকর্ডে সঠিক তথ্য থাকে। এই দুটো সিদ্ধান্তই দেখা যায় ভারতের সুপ্রিম কোর্ট শুধু আইনের অক্ষর মেনে চলে না, বরং প্রতিটা মামলার মানবিক এবং বাস্তবিক দিকগুলোকেও বিবেচনা করে। বন্ধুরা এই দুটো রায় থেকে আমরা অন্তত তিনটে গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। প্রথমত, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ, শুধু ফলাফল ভালো হলেই একেবারে যায় আসে না, সেই ফলাফলের পৌঁছানোর পথটাও সঠিক হতে হবে। একটা সরকার যতই ভালো উদ্দেশ্য নিয়ে কোনো নীতি নিয়ে আসুক না কেন, যদি সেই নীতি সঠিক আইনি প্রক্রিয়া না মেনে আনা হয়, তাহলে সেটা টিকবে না। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা অপরিহার্য। তদন্তকারী সংস্থা, নিম্ন আদালত, প্রশাসনিক মন্ত্রণালয় প্রত্যেকেরই ভুল হতে পারে, কিন্তু একটা সুস্থ ব্যবস্থায় সেই ভুল সংশোধন করার একটা প্রক্রিয়া থাকা দরকার, আর সেই প্রক্রিয়াটা কার্যকর থাকাটাই গণতন্ত্রের আসল পরীক্ষা। তৃতীয়ত, ন্যায় বিচার দেরিতে হলেও তার একটা মূল্য আছে। মনমোহন সিংয়ের ক্ষেত্রে ন্যায় বিচার এসেছে মৃত্যুর পরে, যেটা অবশ্যই দুঃখজনক, কিন্তু তাও এই স্বীকৃতিটা এসেছে এবং এটা ভবিষ্যতে অনুরূপ পরিস্থিতিতে অন্য মানুষদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তো বন্ধুরা আজকের এই বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে একই দিনে ভারতের সুপ্রিম কোর্ট দুটো ভিন্ন ধরনের কিন্তু গভীরভাবে সংযুক্ত রায় দিয়েছে। একদিকে একটা প্রশাসনিক নীতিকে লাইসেন্স টু ভাইলেট বলে বাতিল করা হয়েছে, যা পরিবেশ সুরক্ষার ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে। অন্যদিকে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি বছরের পর বছর ধরে চলে আসা একটা অন্যায্য অভিযোগ মৃত্যুর পরে হলেও চিরতরে মুছে ফেলা হয়েছে। এই দুটো ঘটনাই আমাদের মনে করিয়ে দেয় যে আইনের শাসন মানে শুধু আইন থাকা নয়, সেই আইনকে সঠিকভাবে, সঠিক প্রক্রিয়ায়, সঠিক সময়ে প্রয়োগ করাটাই হলো আসল চ্যালেঞ্জ। আপনাদের কি মনে হয় বন্ধুরা, এই দুটো রায় কি সত্যিই ভারতের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াবে, নাকি প্রশ্ন থেকেই যাবে কেন এই সিদ্ধান্তগুলো আসতে এত বছর লেগে গেল? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।